প্রাণ ভিক্ষা চেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা মুজাহিদ, জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আজও কারাগারের সামনে নিরাপত্তা জোরদার, সীমিত করা হয়েছে আশেপাশের এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল। নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে জেলখানা এবং জেলখানার আশেপাশে রাস্তাতে চলাফেরা করতে গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে। এই মোড় থেকে যাওয়া যাবে না, তা আমার তো এখন অফিস যেতে হবে। সবাই ডিউটি দিতেছে, আমাদেরকে দোকানপাট বন্ধ করার জন্য কেউ বলে নাই। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার সিদ্ধান্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সঞ্জানা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বন্ধ করা যাচ্ছে না জামায়াত শিবিরের যুদ্ধ অপরাধের বিচার বিরোধী প্রকাশনা, বিভ্রান্তি এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ। প্রায় ২.৫ মাস পর আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রওনা হয়েছেন যুক্তরাজ্য থেকে। একের পর এক ইটভাটা গড়ে ওঠায় গুণাগুণ হারাচ্ছে কৃষি জমি। রক্ষা করা না গেলে মাসুল গুনতে হবে যুগের পর যুগ, বলছেন পরিবেশবিদরা। এবং মালিতে জিম্মি ঘটনার পর ১০ দিনের জরুরি অবস্থা। জঙ্গি বেশে ইউরোপে শরণার্থী প্রবেশে নজরদারি বাড়ানোর তাগিদ জার্মানির। ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা জারি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই যুদ্ধ অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রাণ ভিক্ষা চেয়েছেন বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। সকালে এই বিষয়ে সিদ্ধান্ত জানতে কেন্দ্রীয় কারাগারের ভেতরে যান ঢাকা জেলা প্রশাসনের ২ ম্যাজিস্ট্রেট। সকাল ৯:৩০টার দিকে মূল ফটক দিয়ে তারা কারাগারে প্রবেশ করেন। কারাগারে আলাদাভাবে আসামিদ্বয়ের সঙ্গে কথা বলা হয় বলে কারাসূত্রে জানা গেছে। তবে এখনো ম্যাজিস্ট্রেট দুজন বেরিয়ে আসেনি। এতে এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে আবেদন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। এর আগে প্রাণ ভিক্ষার বিষয়ে আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের পরেই বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পরিবারের পক্ষ থেকে ক্ষমা না চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দুপুরের গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দ্বিধা সৃষ্টি হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন করবেন কিনা পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি মার্সি পিটিশন করবেন না। আমরা ব্যক্তিগতভাবে ওনার স্ত্রী এবং ছেলেকে জিজ্ঞেস করছি যে তিনি মার্সি পিটিশন করুক বা না করুক, ওনার পক্ষে আপনারা মার্সি পিটিশন করবেন কিনা। ওনারও বলছে তারা মার্সি চায় না, মার্সি পিটিশন করবে না। শুধু এই বিচার প্রক্রিয়া নিয়ে যে ত্রুটি বিচ্যুতি যে কথাগুলি আন্তর্জাতিক মহল থেকে প্রকাশ করা হয়েছে, এই কথাটুকু রাষ্ট্রপতির কাছে জানানো পেশ করাবো। আমরা যখন দেখা করলাম তখন আমরা জিজ্ঞেস করলাম, উনি বললেন আমি এখনো কোনো কাগজ পাই নাই, যখন কাগজ পাবো আমি আমার লয়ারদের সাথে কথা বলবো, আমার যা বক্তব্য আমি লয়ারদেরকে বলবো। কিন্তু তারপরে আমরা রাতের বেলা দেখলাম যে ওনার কাছে কাগজ গেছে। আমরা সকালবেলা ওয়েট করছিলাম যে লয়ারদেরকে হয়তো জেল কর্তৃপক্ষ ডেকে পাঠাবে। যখন ডেকে পাঠালো না, আমরা লয়ারদেরকে পাঠালাম। লয়াররা সারাদিন ওখানে ওয়েট করলো, আপনারা দেখেছেন, কিন্তু লয়ারদেরকে কোনো অনুমতি দেওয়া হলো না। লাস্ট উনি বলেছেন যে লয়ারদেরকে বলবেন। এদিকে গত কয়েকদিনের মতো আজও কারাগার ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে। সীমিত করা হয়েছে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন ফিরদৌস লিপি।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ রায় দেওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষী ছাড়াও বাড়তি র্যাব ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া কারাগারের আশপাশ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, সীমিত করা হয়েছে মানুষ ও যান চলাচল। নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে জেলখানা এবং জেলখানার আশেপাশে। পাবলিক চলাচল সীমিত করছে। আমরা ইতিমধ্যে রাস্তাতে চলাফেরা করতে গাড়িগুলো বন্ধ করে দিয়েছি। বলছে যে এই মোড় থেকে যাওয়া যাবে না, তা আমার তো এখন অফিস যেতে হবে। আমার বাসার সামনে নাজিমুদ্দিন রোড, নীরব রোডের সামনে বলছে কি এখন যাওয়া যাবে না। চতুর্দিকে যে পুলিশ, তারপরে র্যাব, মানে আপনার সবাই ডিউটি দিতেছে। আমাদেরকে দোকানপাট বন্ধ করার জন্য কেউ বলে নাই। এছাড়া দেশের সম্প্রতি সময়ে গুপ্ত হত্যা, হামলা ও জঙ্গি তৎপরতা সহ বিভিন্ন কারণে গত কয়েক মাস ধরে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। রাস্তায় রাস্তায় চেকপোস্ট, সিসিটিভি ক্যামেরা বসানো সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যানবাহনগুলো আমরা তল্লাশি করতেছি বা সন্দেহভাজন লোকদের জন্য তল্লাশি করতেছি। এটা আসলে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে বা দেশের স্বার্থে বা আমাদের নিজের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার জন্য করতেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত 2 শীর্ষ আসামির রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নিরাপত্তার এই বলয় অব্যাহত থাকবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, আমরা জেনেছি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি প্রাণ ভিক্ষা চেয়েছেন, তো এখন কি খবর রয়েছে আপনার কাছে? আসাদ, প্রথমে যেটি বলতে চাই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। এইটি আমাদেরকে নিশ্চিত করেছিল কারাগারের একটি সূত্র। তবে এইখানে এখন থেকে 10 মিনিট আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর 2জন আইনজীবী এসেছেন। তো সেই আইনজীবী হুজ্জাতুল ইসলাম তিনিও নিশ্চিত করেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী তার যে অপরাধ, সে অপরাধ স্বীকার করে নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তিনিও প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। তবে একটা বিষয় এখানে একটু বলতে চাই যে 2জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সকালবেলা অর্থাৎ সকাল 9:30টার কিছু পরে কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করেছিলেন। তারা কিন্তু এখনো পর্যন্ত বের হননি। তবে কারাগারের একটি সূত্রে আমরা জেনেছি যে তারা যে প্রাণ ভিক্ষার আবেদনটি করেছেন, যে আবেদনটি তৈরি করতে হচ্ছে ম্যাজিস্ট্রেটদের সময় লেগেছে, সেই কারণে তারা দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় কারাগারের ভিতরে অবস্থান করছেন এবং তাদের যে প্রাণ ভিক্ষার আবেদনের কপিটি সেটি কিন্তু এরই মধ্যে ফ্যাক্স করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে, আমরা এমনটাই জেনেছি। তো প্রাণ ভিক্ষার আবেদনের যে প্রক্রিয়াটি সেটি আপনাকে আমি একটু জানাতে চাই। সেটি হচ্ছে, কোনো আসামি যখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন তখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো তাকে স্বীকার করে নিতে হয়, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে হয়। তাহলে হচ্ছে মানবতা বিরোধীর অপরাধের এই 2জন আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা হচ্ছে তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যার যেসব অভিযোগ ছিল সেসব অভিযোগের দায় তারা স্বীকার করে নিয়েছেন, এই কথাটি কিন্তু আমরা বলতে পারি। তো এরপরে যেটি বলছিলাম যে এইখান থেকে যখন তারা প্রাণ ভিক্ষার আবেদন করেছেন, তো সেই আবেদনের কপিটি হচ্ছে আপনার আইন অনুযায়ী এই মুহূর্তে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন এই প্রাণ ভিক্ষার আবেদনের যে কপিটি সেটি হচ্ছে রাষ্ট্রপতির দপ্তরে পাঠাবেন এবং রাষ্ট্রপতির দপ্তর থেকে সেটির ব্যাপারে সিদ্ধান্ত আসবে, অর্থাৎ রাষ্ট্রপতি হ্যাঁ অথবা না যে সিদ্ধান্তই দেন না কেন সেই সিদ্ধান্তটির দেওয়ার পরে সেটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে তারপরে কারা কর্তৃপক্ষের কাছে আসবে এবং এরপরে হচ্ছে দণ্ড কার্যকরের প্রক্রিয়াটি শুরু হবে। তো আপনাকে আমি জানিয়েছি যে এরই মধ্যে আমরা যেটি জেনেছি যে ফ্যাক্স করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের কপিটি চলে গেছে। তো যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তারা এখনো পর্যন্ত কিন্তু ভিতরে অপেক্ষা করছেন। আর এছাড়া আরেকটা বিষয় বলতে চাই যে এর আগে কিন্তু আমরা বারবারই বলেছিলাম যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী 2জনে কিন্তু বলেছিলেন তাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। কিন্তু কারা কর্তৃপক্ষ যেটি বারবার বলছিল যে বিধি অনুযায়ী এই মুহূর্তে অর্থাৎ রিভিউ নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার আর কোনো সুযোগ নেই। তো সেই কারণেই হয়তোবা আমরা যেটি জেনেছি যে আজকে এর আগে কিন্তু দুইবার তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা, বারবারই তারা একই উত্তর দিয়েছিলেন আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন। তবে সবশেষ আজকে 2জন ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করার পরে কিন্তু তারা সেই ম্যাজিস্ট্রেটদের কাছেই জানিয়েছেন যে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন এবং সেই আবেদনটি তারা এরই মধ্যে করেছেনও। কিন্তু এর আগে আপনি জানেন যে 2জন মানবতা বিরোধী অপরাধীর ফাঁসি হয়েছিল, জামায়াতের কাদির মোল্লা এবং মোহাম্মদ কামরুজ্জামান, সে 2জন কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেননি। তাহলে আমরা দেখলাম যে মানবতা বিরোধী অপরাধের দায়ে এই 2জন আসামি অর্থাৎ জামায়াতের সেক্রেটারি জেনারেল
আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী তারা প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। তো এখন হচ্ছে অপেক্ষা করতে হবে যে কখন সেই রাষ্ট্রপতির দপ্তর থেকে সেই প্রাণ ভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আসে। তো তারপরেই কিন্তু দণ্ড কার্যকরের যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে এবং দণ্ড কার্যকর করতে তখন আর কোনো বাধা থাকবে না। তো কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। আসাদ। খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী দুজনে প্রাণ ভিক্ষা চেয়েছেন। প্রসিডিউর অনুযায়ী সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছে, পরবর্তীতে সেটি রাষ্ট্রপতি কার্যালয়ে যাবে, এমনটাই তিনি জানিয়েছেন। এদিকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেসবুক, ভাইবার সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। জনস্বার্থ, জননিরাপত্তার স্বার্থে যতদিন বন্ধ রাখা প্রয়োজন ঠিক ততদিনই বন্ধ থাকবে। যখন জননিরাপত্তা নিশ্চিত হবে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি নিশ্চিত করবেন তখনই আমরা এটা খুলে দেব। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। আগামীতে মুক্তিযোদ্ধাদের সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়ন করতে সরকার আধুনিক পদ্ধতিতে ডাটাবেস তৈরির কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শিক্ষা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1971 সালের 21 নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিগামী সাধারণ মানুষের সাথে সমন্বিত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। সেই থেকে দিনটিকে পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। দিবসটি স্মরণে দিনের প্রথম ভাগেই 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শহীদদের স্মরণে এরপরেই সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলের করুণ সুরে 3 বাহিনীর চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সালাম জানায়। খেতাবধারী মুক্তিযোদ্ধা। পরে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বীরশ্রেষ্ঠ সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের 70 জন স্বজনদের মাঝে বিশেষ সম্মাননা তুলে দিয়ে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গৌরব সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করছি, কাজে আমরা সকল মুক্তিযোদ্ধাদের ডাটাবেস করা, তাদের যে মূল সনদগুলি সেগুলি 9টি নিরাপত্তা বারকোড সহ এই সনদ প্রদানের বিষয়টা আমরা বিবেচনা করছি। আর সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা আগামীতে এটা 10,000 করবারও একটা প্রস্তাব রয়েছে এবং সেটা আমরা করে দেব। অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য 3 বাহিনীর 19 জন সদস্যের হাতে বাহিনী পদক ও অসামান্য সেবা পদকও তুলে দেন শেখ হাসিনা। বলেন, সেনা সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করে বহির্বিশ্ব দেশের উজ্জ্বল ভাবমূর্তি ধরে রাখতে হবে। আজকে বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে কেউ রোধ করতে না পারে তার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করবার আহ্বান জানাচ্ছি। সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে এই অর্জিত সম্মান অক্ষুণ্ণ রেখে আমাদের অব্যাহতভাবে এগিয়ে যেতে হবে। এছাড়াও ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার স্মৃতিচিহ্ন ধরে রাখতে দেশের সবকটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। সেই গণহত্যায় সেখানে যারা শহীদ হয়েছেন সেই গণকবরগুলিও সংরক্ষণের পদক্ষেপ আমরা নিয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2.5 মাস পর বিকেলে দেশে ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। তবে এক বিবৃতিতে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। দেশে ফেরার পর তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল দলের মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান। দলের সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপরীতে তার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। এই অবস্থায় তার নিরাপত্তা জোরদার করার তাগিদ দেওয়া হয়। এদিকে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া দেশে ফিরে অতিরিক্ত নিরাপত্তা চাইলে ব্যবস্থা নেবে সরকার। দুপুরে সিলেটের সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি দেশের সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেন। বেগম জিয়া বাংলাদেশি, তিনি বিএনপির মতো একটা বড় পার্টির চেয়ারপারসন, তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী। কাজে এখানে তিনি যে নিরাপত্তা ডিজার্ভ করেন সেই নিরাপত্তা আওতার
বাইরে অবশ্যই তিনি থাকবেন না, কারণ এটা দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা প্রদান, এটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। বেগম জিয়া যদি বাড়তি কোনো নিরাপত্তা এই মুহূর্তে তার জন্য প্রয়োজনীয় হয়, সেটা অবশ্যই সরকার বিবেচনা করবে। দুপুরের সময় আর থাকছে 3 দিনের শীতকালীন আয়কর মেলার শেষ দিনে ব্যাপক সাড়া। কর ফাঁকির সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের। আওয়ামী লীগ নেতারা বলেছেন, কোন ষড়যন্ত্রে মুক্তিযুদ্ধের চেতনা ঐক্যবদ্ধ জাতিকে রুখতে পারবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে পুরো আস্থা আছে এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গোটা জাতি সন্দেহাতীত ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল আছে। যারা যুদ্ধ অপরাধীদের রক্ষা করবার জন্য এই দেশকে অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘিত হবার অপরাধে তাদের বিচার করার দাবি এই দেশবাসী জানাচ্ছে। 2 জনের ফাঁসি ইতিমধ্যে হয়েছে, আরো 2 জনের ফাঁসি একেবারে দোরগোড়ায় ফাঁসির রশি কাছাকাছি চলে এসছে। বিএনপি যুদ্ধাপরাধীদের দল এবং তারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে এবং তারা তাদেরকে সমর্থন করে। এই সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর যে প্রতিক্রিয়া, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বিএনপি জানিয়েছে, তাতে স্পষ্ট এটা প্রতীয়মান হয়ে গেছে। কোন ষড়যন্ত্র সফল হবে না, জাতীয় ঐক্য গড়ে উঠেছে, কিন্তু ওদেরকে নিয়ে ওদের সাথে কোনো সংলাপের প্রশ্ন উঠে না। সাধারণ মানুষ যেভাবে কষ্ট পায় আমাদের বিভিন্ন আচরণে, আমাদের নেতাকর্মীদের আমার আচরণে, আমাদের নেতাকর্মীদের আচরণে, আমার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আচরণে, তাতে কিন্তু জাতীয় ঐক্যে একটু চির ধরার চেষ্টা করে। শেখ হাসিনার প্রতি যে মানুষের যে আস্থা, সে আস্থায় কিন্তু একটু চির ধরে। জঙ্গিবাদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃঢ় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান, দয়া করে এমন কোনো কাজ করব না আমরা যেই কাজগুলো জনগণ আমাদের প্রতি বিরাগ ভাজন হয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য গঠন করে সংলাপে তাগিদ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। বিশ্বজুড়ে জঙ্গিবাদের উত্থানের কথা উল্লেখ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এখনই দলমত নির্বিশেষে জাতীয় সংলাপ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বক্তব্য রাখেন। সকল দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের এই আলোচনায় বসতে হবে, জাতীয় ডায়ালগে আসতে হবে, জাতীয় সংলাপে বসতে হবে। এখানে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে, আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে। এখানে আমি মনে করি পয়েন্ট স্কোর করার কোনো অবকাশ থাকা উচিত নয়। কোনোভাবেই স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের প্রচার এবং প্রকাশনা বন্ধ করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত শীর্ষ নেতাদের পক্ষে জনমত সৃষ্টির জন্য নিত্য নতুন জিহাদি লিফলেট এবং বুকলেট সহ নানাভাবে প্রচার চালিয়ে যাচ্ছে তারা। এমনকি সবশেষ রাষ্ট্রীয় সন্ত্রাস নামে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে উস্কানিমূলক একটি বইও প্রকাশ করেছে তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগে জামায়াত শিবিরের আস্তানা এবং ম্যাচগুলো থেকে তাদের প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদীর লেখা বই উদ্ধার করা হলো। এখন তার সাথে পাওয়া যাচ্ছে অন্য প্রকাশনাও। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামায়াত শিবিরের প্রচার প্রকাশনার অধিকাংশই যুদ্ধ অপরাধ বিচারের ইস্যুতে লেখা। এসব প্রকাশনা যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের নির্দোষ দাবির পাশাপাশি বিচার প্রক্রিয়াকে কটাক্ষ করা হচ্ছে। গোপনে প্রকাশিত এসব প্রকাশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে চলে যাচ্ছে নেতাকর্মী সহ সাধারণ মানুষের কাছে। যুদ্ধাপরাধীদের বিচারের রায়টাকে অকার্যকর করার জন্য, বাস্তবায়ন যাতে না করা হয়, এটার বিপক্ষে জনমত তৈরি করার জন্য তারা বিভিন্ন পোস্টার, লিফলেট এগুলো ছাড়ছিল। সবশেষ মঙ্গলবার রাতে নগর শিবির কার্যালয় থেকে বেশ কিছু বই এবং প্রকাশনা জব্দ করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে রাষ্ট্রীয় সন্ত্রাস নামে একটি বইও উদ্ধার করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে জনমত সৃষ্টি করার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস নামে তারা একটা বই বের করেছে। সেই বইটা তারা বিভিন্ন জায়গায় তারা দেয়। এক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে এসব প্রকাশনা বন্ধের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ। আইনটাকে আরো শক্তিশালী করে যে সমস্ত প্রকাশনা হচ্ছে, যারা করছে
যারা এর সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান গ্রহণ করা উচিত। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী ঢাকার মগবাজার এবং চট্টগ্রামের আন্দরকিল্লা ও চন্দনপুরা এলাকার কয়েকটি ছাপাখানায় ছাপানো হচ্ছে উস্কানিমূলক এসব বই, লিফলেট, বুকলেট এবং পোস্টার। এরপর কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় সারা দেশে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 10 ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশি প্রহরায় সকাল 10:30টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেলে এসে পৌঁছায়। শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় তিনি ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সকাল 8:30টার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে ঢাকা পাঠানো হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। অসুস্থ হয়ে পড়ায় এর আগে গত 16 নভেম্বর বাবরকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের রায় কার্যকরকে কেন্দ্র করে ফরিদপুরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন জেলা পুলিশ সুপার। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সম্পূর্ণ স্বাভাবিক রাখার জন্য নিরাপত্তা পদক্ষেপ বাড়ানো সহ যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সবই গ্রহণ করা হয়েছে। এখানে জেলা পুলিশের পাশাপাশি মাননীয় রেঞ্জ ডিআইজির নির্দেশে আশপাশের জেলা থেকে আমাদেরকে সহায়তা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছে। এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা এসে অবস্থান গ্রহণ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষার প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কঠোর পদক্ষেপ এবং সতর্ক দৃষ্টি আমরা রাখছি। দিনাজপুরের সুইহারি নোভারা মিশন ও সেন্ট ভিনসেন্ট হাসপাতালের মাধ্যমে দুস্থদের শিক্ষা ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ইতালিয়ান ক্যাথলিক চার্চের মিশনারিরা। তাদেরই একজন ডাক্তার পিয়েরো পারোলারি। গত 18 নভেম্বর দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় হতবাক তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এ অবস্থায় বিদেশিদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। গোলাম নবিদুল্লাহের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহরের সুইহারি এলাকায় 1965 সালে 100 একর জায়গার উপর ইতালিয়ানদের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় সুইহারি নোভারা মিশন। এখানে দুস্থদের জন্য হাসপাতাল, কারিগরি স্কুল ও সেন্ট মেরি গির্জা সহ সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। আর গত 30 বছর ধরে এই মিশনে সহকারী পাল পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ডাক্তার পিয়েরো পারোলারি। একই সঙ্গে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবেও কাজ করেন তিনি। কারোর সঙ্গে সে কোনো তার মন মালিন্য বা ঝগড়াঝাটি ছিল না। সে এক প্রাণ এক মন দিয়ে খালি রোগী দেখে। এখন কেমন করে আমি চিকিৎসা করবো, কেমন করে কে দিবে ওষুধ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার সহকর্মীরা। অনেক লোকে আমাদের কাছে ফোন করে বলে যে তারা দুঃখিত, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই। বিদেশি উপরে কোনো কিছু ঘটলে সঙ্গে সঙ্গে শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে খবরটা। সেই কারণে এরকম কাজ করা যেতে পারে। এদিকে এ ঘটনার পর বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। নিরাপত্তা জোরদার করা হয়েছে, চেকপোস্ট আছে এবং যারা বিভিন্ন স্থাপনা যারা বিদেশি যারা আছেন তাদেরকে আমরা সব জায়গায় ফুল ডিপ্লয়মেন্ট করা আছে পুলিশের। গত 18 নভেম্বর কর্মস্থলে যাওয়ার পথে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন পিয়েরো পারোলারি। সময় সংবাদ, দিনাজপুর। পদ্মা সেতু প্রকল্পে কর্মরত দেশি বিদেশি কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। সকালে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এখানে যারা কর্মরত আছে দেশি বিদেশি, তাদের নিরাপত্তা আমরা অত্যন্ত অগ্রাধিকার দিয়ে দেখছি, যাতে তাদের কাজে কোনো রকম কেউ কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে। এখানে পুলিশ সংরক্ষণ আছে, এখানে ব্যাটালিয়ন আনসারও তাদের রাখছে, সেনাবাহিনীর কর্মীজনরা আছে। এই সার্বিক বিষয় প্রশাসন খেয়াল রাখতেছে। সকলে মিলে আমরা এই ব্রিজটা যাতে নির্ধারিত টাইমের মধ্যে হয়ে যায় সেই জন্য আমার সকলের প্রচেষ্টা থাকবে। ভূমি দখল এবং ভূমির প্রকৃতি পরিবর্তন, আবার কখনো কখনো এককালীন লাভের আশায় প্রতি বছর প্রায় 50,000 হেক্টর আবাদি জমি চাষাবাদের বাইরে চলে যাচ্ছে। আবার যেসব জমি রক্ষা পাচ্ছে সেসব জমির আশপাশে ইট ভাটা করায় ক্ষতির সম্মুখীন হচ্ছে আবাদি জমি। পরিবেশবিদরা বলছেন, কৃষি জমি এবং ভূমি রক্ষায় বিভিন্ন আইন থাকলেও তার প্রয়োগ না হওয়ায়
এর অন্যতম কারণ। এখনই এটা ঠেকানো না গেলে এর মাসুল গুনতে হবে যুগের পর যুগ। সেলিয়া সুলতানের রিপোর্ট। দেশে প্রতি বছর 1% আবাদি জমি বিভিন্ন কারণে তার প্রকৃতি হারাচ্ছে। আবাসন সমস্যা সমাধান বা নদী ভাঙনের শত শত একর জমি যখন বিলীন হতে চলেছে, তখন এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ইটভাটার। গত কয়েক বছরে শুধু ধামরাইয়ে গড়ে উঠেছে 40 থেকে 50টি ইটভাটা। এমনকি 3 ফসলি জমিও বাদ যাচ্ছে না এ থেকে। এতে ইটভাটার পাশাপাশি এর আশেপাশের জমিও হারাচ্ছে উর্বরতা। কেমন আসলে ফসল হইতো? আগের থেকে কম হয়, সব ফসল 3 ফসলি হইতো। কয়েক বছর আগে যখন ইট খোলা এত আসিল না, চোখের অনেক ধান নষ্ট হয়ে গেছিল, মানে ধান কেউ কাটতে পারে। কৃষি জমি ধ্বংস করে ইটভাটা প্রতিষ্ঠার কারণে শুধুমাত্র কৃষি জমি যে কমে যাচ্ছে তা নয়, কৃষি জমির মাটি হারাচ্ছে তার বৈশিষ্ট্য বা গুণাগুণ। পৃষ্ঠ মৃত্তিকার 1 ইঞ্চি মাটি হইতে 500 থেকে 1000 বছর সময় লাগে। এর থেকে যে ধোঁয়াটা বের হয় সেখানে বিভিন্ন ধরনের গ্যাস এবং কণা জাতীয় পদার্থ কিছু আসে। সেই জিনিসটা যদি নিচে আসে জমির উপর পড়ে, তাহলে জমির অম্লতা বা অ্যাসিডিটি যেটা বলা হয় এটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার ফলে জমিতে আগের মতো আর ফলন হয় না। আমরা এখন যে জমিটিতে দাঁড়িয়ে আছি সেটি এক সময় কৃষি জমি হিসেবে ব্যবহার করা হলেও সময়ের পরিবর্তনের সাথে সাথে এটি এখন ইটভাটায় রূপান্তর করা হয়েছে। পরিবেশবিদরা বলছেন কৃষি জমি নষ্ট করে যেন ইটভাটায় পরিণত না করা যায় সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে স্থানীয় প্রশাসনকে। এখন আইনগুলি তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের এক ধরনের নিষ্ক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার কারণে আজকে আমাদের 3 ফসলি জমিগুলো পার্মানেন্টলি ধ্বংস হয়ে যাচ্ছে। যেসব জমির ফলন এরই মধ্যে ইটভাটার কারণে উর্বরতা হারিয়েছে সেগুলো চিহ্নিত করে এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে মাটির উর্বরতা কিছুটা হলেও রক্ষা করা সম্ভব। সেলিয়া সুলতানা, ধামরাই, সাভার। কর পরিশোধে ফাঁকি দিলে এবং কাজে কোনো রাজস্ব কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে প্রথমবারের মতো আয়োজিত 3 দিনব্যাপী শীতকালীন আয়কর মেলার শেষ দিনে সকাল থেকেই রাজধানীর অফিসার্স ক্লাবে আয়করদাতাদের ভিড় দেখা গেছে। রাজধানী সহ দেশের আরও 6টি বিভাগের 8টি স্পটে চলছে এ মেলা। গতকাল থেকে হেল্প ডেস্ক চালু করায় ভোগান্তি এড়িয়ে কর দিচ্ছেন করদাতারা। পরবর্তীতে আরো বড় পরিসরে এই মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন এনবিআর। আয়কর কর্মকর্তারা জানিয়েছেন গেল 2 দিনে 2,83,61,000 টাকা রাজস্ব আয় হয়েছে। আয়কর রিটার্ন দাখিল করেছেন 5,003 জন। সন্ধ্যায় মেলা শেষে রাজস্ব আদায়ের সবশেষ পরিমাণ জানাবে এনবিআর। আমাদের দেশের জনগণ আয়কর দিতে চান না বলে যে ধরনের অপপ্রচার আছে, আমি মনে করি আজকে থেকে এই অপপ্রচারের সমাপ্তি ঘটল। আমাদের জনগণ আয়কর প্রদান করতে চান, দেশকে রাজস্বে তারা সমৃদ্ধ করতে চান। যে কোনো পর্যায়ে যদি কেউ জড়িত থাকেন সকল পর্যায়ে কিন্তু আমরা শাস্তির বিধান রেখেছি এবং আমাদের মূল মন্ত্র হচ্ছে জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন, হ্যারাসমেন্ট, ইনডিসিপ্লিন অ্যান্ড মিসকন্ডাক্ট। সে আমাদের নিজস্ব কর্মকর্তা কর্মচারী হন এবং যে কোনো করদাতাই হন, সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে। দেশের উত্তরের নীলফামারী জেলার কিশোরগঞ্জ এখন একমাত্র পুরোপুরি ভিক্ষুক মুক্ত উপজেলা। কোথাও খুঁজে পাওয়া যাবে না একজন ভিক্ষুকও। জাপান উন্নয়ন প্রকল্প কাইজেন ধারণা থেকে উদ্বুদ্ধ হয়ে এখানকার উপজেলা প্রশাসন ভিক্ষুকদের তালিকা তৈরি করে একটি বাড়ি, একটি খামার প্রকল্প সহ নানামুখী প্রকল্পের মধ্য দিয়ে এসব ভিক্ষুকদের পুনর্বাসন করেছে। নীলফামারীর কিশোরগঞ্জ ঘুরে এসে শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। ভিক্ষা নয়, পণ্য কিনে সহযোগিতা করুন, এমন স্লোগানকে ধারণ করে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে ভুট্টার খই বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এক সময়ের পথভিক্ষুক ময়জুদ্দিন। এখন আমি ভিক্ষা করি না, আমি এখন শুকিয়েছি। এখন স্যার আমাকে দোকান ধরে দিয়েছে, আমি এই ব্যবসা
করতেছি। শুধু ময়জুদ্দিনই নয়, উপজেলার গারাগ্রাম কুটির পাড়ের বাচ্চানি বেওয়া, দলিরামের প্রশান্ত, গিরিবালা আর টেপারহাটের রহিম শেখ এরা সকলেই একসময় ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত ছিল, কিন্তু একটি বাড়ি একটি খামার প্রকল্প সহ বেশ কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তাদের সকলেই এখন পুনর্বাসিত। মেম্বার চেয়ারম্যান আমাকে হাজ দিছে, 25 শতক জমি দিছে, আমাকে ঘর দিছে, এখন আমি সুখে আছি। আমি ভিক্ষা করব না, এখন কাজ কাম করব, কাজ করি, পরিশ্রম করি এখন খাইছি, এখন খুবই ভালো আছে। জাইকার কারিগরি সহযোগিতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র 2007 সাল থেকে ইমপ্রুভিং পাবলিক সার্ভিস থ্রু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এই প্রকল্প বাস্তবায়ন করছে। জনসভার মান উন্নয়নে টিকিউএম বাস্তবায়নের ক্ষেত্রে জাপানি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ হিসেবে কাইজানের ব্যাপক ভূমিকা রয়েছে। কাইজেনের যে আইডিয়া সেটি এখানে অ্যাপ্লাই করি, তাদেরকে আবার লোন ক্রিয়েট করে অথবা উপকরণ সরবরাহ করেছি। এই উপজেলায় আর ভিক্ষাবৃত্তি নেই এবং এটি এখন কিশোরগঞ্জ উপজেলায় একটা মডেল। কাইজেন ধারণায় উদ্বুদ্ধ হয়ে মাত্র 4 মাসের প্রচেষ্টায় 2014 সালের 5 জুলাই নীলফামারীর কিশোরগঞ্জকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষণা করা হয়। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে মানিক সরকার, সময় সংবাদ। মালিতে বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলা ও জিম্মি ঘটনার পর দেশটিতে 10 দিনের জরুরি অবস্থা জারি করেছে সরকার। সেই সঙ্গে শনিবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি তথ্য মতে শুক্রবারের ওই ঘটনায় 2 বন্দুকধারী সহ নিহত হন অন্তত 21 জন। রাজধানী বামাকোর রেডিসন ব্লু হোটেলে বিশেষ বাহিনীর রুদ্ধশ্বাস কমান্ডো অভিযানের মধ্য দিয়ে শেষ হয় এই জিম্মি সংকটের। এরই মধ্যে হামলার ঘটনার দায় স্বীকার করেছে ওই অঞ্চলের আল কায়দা সংশ্লিষ্ট আল মুরাবিতুন জঙ্গি গোষ্ঠী। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টার দিকে মালির রাজধানী বামাকোর বিলাসবহুল হোটেল রেডিসন ব্লুতে বিদেশি পর্যটক সহ অন্তত 170 জনকে জিম্মি করে বন্দুকধারীরা। পরে খবর পেয়ে জাতিসংঘের শান্তিরক্ষী এবং মার্কিন ও ফরাসি বাহিনীর সহায়তায় মালির বিশেষ বাহিনী হোটেলটিতে কমান্ডো অভিযান চালায়। এ সময় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক গোলাগুলি হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। স্থানীয় এক নিরাপত্তা কর্মীর বরাত দিয়ে বিবিসি জানায় অন্তত 10 জন বন্দুকধারী আল্লাহু আকবর ধ্বনি তুলে গুলি চালাতে চালাতে হোটেলে প্রবেশ করে। জিম্মি করে 140 জন অতিথি ও 30 জন হোটেল কর্মকর্তা ও কর্মচারীকে। অতিথিদের মধ্যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নাগরিক ছিলেন বলে জানা গেছে। ঘটনার কয়েক ঘন্টা পর অভিযান শুরু করে যৌথ বাহিনী। কয়েক ঘন্টার কমান্ডো অভিযান শেষে হোটেলটির ভেতরে আর কেউ জিম্মি নেই বলে জানায় মালি কর্তৃপক্ষ। এই মুহূর্তে হোটেলের ভেতরে আর কেউ জিম্মি নেই। বিশেষ বাহিনীর সহায়তায় আমরা ভেতরে কমান্ডো অভিযান পরিচালনা করি এবং জিম্মি থাকা মানুষদের উদ্ধার করার চেষ্টা চালাই। হতাহতদের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হবে। বিশেষ বাহিনীর অভিযানের পর এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ওই অঞ্চলের আল কায়দা শাখা। এদিকে জিম্মি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। প্যারিস হামলার মতো সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে ইউরোপের দেশগুলোর মধ্যে সামরিক ক্ষেত্রে তথ্য আদান প্রদান বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পুলিশ বাহিনী ইন্টারপোলের প্রধান রব ওয়েনরাইট। প্যারিস হামলার পর প্রতিবেশী দেশ ব্রাসেলসে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেলজিয়াম সরকার। এদিকে ফ্রান্সে হামলার ঘটনায় সন্দেহভাজনদের অন্তত 2 জন গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মোলেন্স। শুক্রবার স্থানীয় মসজিদগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জুমার নামাজ আদায় করেন প্যারিসের মুসল্লিরা। মসজিদে প্রবেশের সময় চলে তল্লাশি। প্যারিস হামলার পর পুরো নগরীকে এভাবেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বে মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে ইসলাম কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না বলে জানিয়েছে প্যারিসের মুসলিম সমাজ। আমাদের ধর্ম মানুষকে স্বাধীনতা, গণতন্ত্র ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, অথচ কতিপয় মুসলমান এই শিক্ষা ভুলে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে আর নিন্দার মুখে পড়ছে গোটা মুসলিম সমাজ। প্যারিস হামলায় স্বজনদের হারিয়েছি আমরা। সন্ত্রাসী কে হিন্দু কে খ্রিস্টান তার পরিচয় যাচাই করে হত্যাকাণ্ড চালায় না, ওরা সবার শত্রু।
এরই মধ্যে প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিন্স গণমাধ্যমকে জানিয়েছেন সন্দেহভাজন দুই হামলাকারী গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেছে। বাতাক্লো হলের হামলাকারী আহমদ আল মোহাম্মদের পাশে সিরীয় পাসপোর্ট পাওয়া যাওয়ার পর এবার স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামের আত্মঘাতী হামলাকারীর ফিঙ্গারপ্রিন্টের মিল পাওয়া গেছে এক সিরীয় শরণার্থীর সাথে। এভাবে শরণার্থী বেশি জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে বৈধ প্রক্রিয়ায় অভিবাসন কার্যক্রম জোরদার করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এজন্য তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি চুক্তি হওয়া প্রয়োজন বলেও জানান তিনি। যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে বৈধ অভিবাসন প্রক্রিয়া জোরদার করা হলে ইউরোপের দেশগুলোর উপর শরণার্থীদের চাপ যেমন কমবে, তেমনি বৈধ শরণার্থীরা সহজে পুনর্বাসনের সুযোগ পাবে। প্যারিসের মতো সন্ত্রাসী হামলার ঘটনা মোকাবেলায় ইউরোপের দেশগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান বাড়ানোর বিষয়ে জোর দিয়েছেন ইউরোপল প্রধান। ইউরোপের প্রতিটি দেশ এখন সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের সঠিক সময় সঠিক তথ্য পাওয়া খুবই জরুরি, আর এটা তখনই সম্ভব হবে যখন ইউরোপের প্রতিটি দেশ গোয়েন্দা তথ্যের আদান প্রদান বাড়াবে। এদিকে প্যারিস হামলার পর প্রতিবেশী দেশ বেলজিয়ামের ব্রাসেলসে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সরকার। শনিবার সরকারি এক বিবৃতিতে এই সতর্কতা জারি করে সরকার। বিবৃতিতে শপিং সেন্টার, বাস ও রেলওয়ে স্টেশন সহ জনবহুল এলাকাগুলো এড়িয়ে চলতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাজিদা ইসলাম, সময় সংবাদ। এল ক্লাসিকোর খবর। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শনিবার রাতে মুখোমুখি হচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মর্যাদার এই লড়াইয়ে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষ অবস্থান আরও শক্ত করতে চায় বার্সেলোনা। অন্যদিকে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত 11:15 শুরু হবে দু দলের এই ম্যাচটি। এল ক্লাসিকো মানেই ফুটবল প্রেমীদের জন্য জমজমাট এক ফুটবলীয় লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই বলতেই চোখের সামনে ভেসে ওঠে ইউরোপের ফুটবল অঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় এক দ্বৈরথের চিত্র, যা ফুটবল বিশ্বে পরিচিত এল ক্লাসিকো নামে। রিয়াল বার্সা দ্বৈরথের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য ও মর্যাদার লড়াই। মেসি রোনালদোদের এ লড়াই দেখতে সবসময় উন্মুখ অপেক্ষায় থাকেন সমর্থকরা। চায়ের কাপের সঙ্গে চলে দু দলের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ। তবে এবারে চিত্রটা একটু ভিন্ন। রিয়াল বার্সা দ্বৈরথকে ছাপিয়ে এবার ঘুরে ফিরে আলোচনায় আসছে নিরাপত্তার বিষয়টি। গেল সপ্তাহে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পুরো ইউরোপ জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। সে আজ এসে লেগেছে এল ক্লাসিকোতেও। দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে তাই নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 81,000 দর্শক ধারণ ক্ষমতার সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের নিরাপত্তায় বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে নিরাপত্তা ছাপিয়ে মাঠে নিজেদের সেরা পারফরমেন্সটা তুলে ধরতে চায় দুদল। লা লিগায় 11 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। এই ম্যাচে জিতলে ব্যবধানটা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ কাতালানদের সামনে। যদিও এখনো দলের মূল অস্ত্র লিওনেল মেসির খেলা নিয়ে রয়েছে শঙ্কা, তবে কাতালান ক্লাবটির পক্ষ থেকে মেসির খেলা নিয়ে আসার কথাই শোনানো হয়েছে। মেসি ছাড়া আর কোনো ইনজুরি সমস্যা নেই বার্সেলোনায়। সুয়ারেজ, নেইমারদের নিয়ে তাই জয়ের স্বপ্নই দেখছেন বার্সা কোচ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ শিবিরে নেই বড় কোনো ইনজুরি সমস্যা, উল্টো সুখবর রয়েছে বেশ কটি। দীর্ঘদিন পর ইনজুরি থেকে সুস্থ হয়ে এ ম্যাচে ফিরতে পারেন সার্জিও রামোস, হামেস রদ্রিগেজ ও গ্যারেথ বেল। ম্যাচটাও হচ্ছে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। চিরচেনা পরিবেশে ম্যাচটা হয় জয়ের ব্যাপারে বেশ আশাবাদী কোচ রাফায়েল বেনিতেজ। এল ক্লাসিকোতে দু দলের অতীত পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত 228টি এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে 92টি ম্যাচে জিতেছে রিয়াল মাদ্রিদ, 88টিতে জয় বার্সেলোনার, আর 48টি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। আন্তর্জাতিক বিরতি শেষে আবারও মাঠে নামছে ইপিএল এর বড় দলগুলো, যেখানে ইতিহাদ স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে লিভারপুলকে। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 11:30টায়। আরেক ম্যাচে রাত 9টায় স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ নরউইচ সিটি। এছাড়া সন্ধ্যা 6:45টায় ওয়াটফোর্ডের মাঠে আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই বিরতি শেষ। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠ ইতিহাদে লিভারপুলকে আতিথ্য দিতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি। টেবিলে 26 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিটিজেনরা 10 নম্বরে থাকা লিভারপুলের চেয়ে পরিসংখ্যানে আছে অনেকটাই এগিয়ে, কেননা এই ইতিহাদের মাঠেই লিগের শেষ 6 ম্যাচের 4টিতে অলরেডদের বিপক্ষে জয় আছে স্বাগতিকদের।
যদিও ইনজুরি বিষয়ে একরকম জর্জরিত সিটির শিবির। সার্জিও অ্যাগুয়েরো তো থাকছেনই না, সেই সাথে সামির নাসরি, ডেভিড সিলভা ও পাবলো জাভালেতাকেও পাচ্ছে না পেলেগ্রিনির দল। তাই ডি ব্রুইনি, স্টার্লিং ও বনিদের নিয়েই এখন জয়ের জন্য ভাবছেন কোচ। অন্যদিকে লিগের 12 ম্যাচে মাত্র 4 জয় পাওয়া লিভারপুলের পরিসংখ্যানটা খুব বেশি ভালো নয়। যদিও লিগের শেষ 6 অ্যাওয়ে ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা। তবে সিটির মতো অলরেডদের শিবিরেও ভর করেছে ইনজুরি। তাই কোচ হিসেবে ইয়র্গেন ক্লপ চাইবেন সবকিছু সমন্বয় করেই এই ম্যাচে জয় তুলে নিতে। এদিকে এবারের মৌসুমে লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির দুঃসময় যেন কাটছেই না। 12 ম্যাচের মাত্র 3টিতে জয়, 2টিতে ড্র আর 7টিতে হার নিয়ে টেবিলে 16 নম্বরে অবস্থান করছে হোসে মরিনহোর দল। আর এমন পরিসংখ্যান নিয়েই এক ধাপ এগিয়ে থাকা নরউইচ সিটিকে স্ট্যামফোর্ড ব্রিজে আতিথ্য দেবে ব্লুজরা, যাদের বিপক্ষে লিগের শেষ 5 ম্যাচের 3টিতে জয় আছে স্বাগতিকদের। যদিও এই ম্যাচেও ফ্যালকাওকে পাচ্ছে না হোসে মরিনহোর শিষ্যরা। তবে হ্যাজার্ড, ইভানোভিচ, পেদ্রো ও উইলিয়ানদের নিয়ে এই ম্যাচে ভালো করতে মরিয়া লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে আরেক ম্যাচে ওয়াটফোর্ডের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। 24 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে থাকা রেড ডেভিলদের এই মৌসুমে 12 ম্যাচে জয় আছে 7টিতে। সেই সাথে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 11 নম্বরে থাকা ওয়াটফোর্ডের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে অতিথিরাই। সব রকম প্রতিযোগিতায় শেষ 9 ম্যাচের প্রতিটিতেই ওয়াটফোর্ডের বিপক্ষে জয় আছে ইউনাইটেডের। তাছাড়া দলে অ্যাশলে ইয়ং এর ফেরা ও নির্ভরযোগ্য ফুটবলার ওয়েন রুনির সাম্প্রতিক পারফরম্যান্স জয়ের জন্য বাড়তি উৎসাহই যোগাবে ভ্যান হলের শিশুদের। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রাণ ভিক্ষা চেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা মুজাহিদ, জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার, সীমিত করা হয়েছে যান চলাচল। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বন্ধ করা যাচ্ছে না জামায়াত শিবিরের যুদ্ধাপরাধের বিচার বিরোধী প্রকাশনা, বিভ্রান্তি এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ। প্রায় 2.5 মাস পর আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রওনা হয়েছেন যুক্তরাজ্য থেকে। এবং মালিতে জিম্মি ঘটনার পর 10 দিনের জরুরি অবস্থা, জঙ্গি বেশে ইউরোপে শরণার্থী প্রবেশে নজরদারি বাড়ানোর তাগিদ জার্মানির। ব্রাসেলসের সর্বোচ্চ সতর্কতা জারি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।